এই রায়টা কি হবে এটা আমরা আগের থেকেই জানতাম। তারপরও আজকে সকালে একজন আমাকে ফেসবুকে বললেন যে ভাই, প্রথমে এই শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হবে এবং এই যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামাত, শিবির এরা শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলবে এবং তখন পরবর্তীতে এটা কনভার্ট করা হবে মৃত্যুদণ্ডে। আমি বলেছিলাম যে ভাই, এত নাটক করার সময় তো তাদের হাতে নাই। এই যে নাটক, মানে কোথায় কার বিদায় ঘন্টা বাজছে, কার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটা আমরা যতটুকু জানি বা না জানি, এটা ডক্টর ইউনূস খুব ভালো করেই জানে। তাইজুল ছাত্র জীবনে যারে বলা হতো যে উঠতে ভুল বসতে ভুল শিবিরের তাইজুল, সেই তাইজুল আজকে এই আইসিটিতে যেটা কাজটা করলো, এটার কনসিকুয়েন্স আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো না। শুরুতে হলো একটা মামলা, একটা অবৈধ কোর্ট। এই কোর্টটা করা হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এইসব যে মুক্তিযুদ্ধে এইসব অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচারের জন্য। সেটাকে একটা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানকার বিভিন্ন কাল্পনিক বানোয়াট অভিযোগ এনে, মানে পুরো বিষয়টা ইল্লিগাল। আমি ইল্লিগাল বলছি তা না। এই কোর্টে একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন। টবি ক্যাটম্যান নিজেই বলেছিলেন যে শেখ হাসিনার বিচার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে করি, সেটা নেদারল্যান্ডসের হেইগে। কিন্তু তাইজুল বাহিনী রাজি হয়নি, কারণ হেগে গেলে তো আর এইভাবে মনের মতো ইচ্ছা মতো বিচার ম্যানিপুলেট করা যাবে না। তাইজুল বাহিনী সমস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইসিটিতে অবৈধভাবে এই মামলার এতগুলো অসঙ্গতি, প্রথমত তো এই কোর্ট অবৈধ, দে হ্যাভ নো রাইটস। এই অপরাধ যারা যেগুলো দাবি করছে এটা বিচার করার জন্য এই আদালতটা অ্যাপ্রোপ্রিয়েট আদালত না, তারা নর্মাল আদালতে যাইতো। তো এটা প্রথমেই মানে বাতিল হয়ে যায়, তারপরে আসলে আর কোনো আলোচনার দরকার হয় না। তারপরেও কিছু বিষয় আমি একটু আলোচনা করতে চাই। এইখানে এই তাইজুলটা কে? এইখানে যখন 71-এর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধী এদের বিচার হচ্ছিল, তখন তাইজুল ছিল ওই অপরাধীদের আইনজীবী। সে এখন পোল্টি খেয়া হয়ে গেছে চিফ প্রসিকিউটর, সরকার পক্ষের আইনজীবী। এটা কেমনি হয়? এখানে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা সম্ভব না। জাতিসংঘকে আয়না আপনি একটা তদন্ত করাইলেন, তদন্তের রিপোর্ট দিলেন, জাতিসংঘ বলতেছে 1400 মারা গেছে, আপনি বলতেছেন 800 মারা গেছে। সেই সময় পেপার গাইটে দেখা যায় 150-200। এই 150-200 আবার কারা মারছে? কিছু মারা গেছে পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। কেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী গুলি করেছিল? বিকজ কেপিআই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করছিল, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে। এবং পুলিশ যে গুলি করেছে এই সবগুলো কিন্তু ডকুমেন্টেড এবং আইন মেনে করা হয়েছে। পুলিশ যে আইন মেনে গুলি করেছে এটা আমি বলছি না, এটা কে বলছে? এটা জাতিসংঘের যে তদন্ত, এই হিউম্যান রাইটস কমিশনের যে তদন্ত রিপোর্ট, সেখানে কিন্তু এই যে অনুচ্ছেদ 98, 99, 111, 300, 314-তে এই ধরনের পুলিশি অ্যাকশনকে বৈধতার কথা বলা হয়েছে। তাহলে এবার বলেন যে এইখানে যতগুলো ডেড বডি পড়েছে সব কি পুলিশের গুলিতে? তাহলে ব্রিগেডিয়ার সাকওয়াত, তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি যে সিএমএইচে আহত আনসারদের দেখতে গিয়ে বললেন যে 7.62 বোরের যে গুলিটা, সেই গুলি নাকি পুলিশের কাছে, সেই অস্ত্র পুলিশের কাছে থাকে না। তাহলে এই স্পেশাল রাইফেল, এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল? শুভ আফ্রিদি নামে একজন আর্মি থেকে বরখাস্তকৃত, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি এই আন্দোলনে স্নাইপার রাইফেল নিয়ে ছিলেন, তিনিও গুলি করেছেন। এই যে মুগ্ধ মারা গেছে, মুগ্ধর বাবা বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি। এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে, আবু সাইদের বুকে রাবার বুলেট লেগেছে, তার পোস্টমর্টেম 5 বার চেঞ্জ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মাথার পেছনে ক্ষত। এই মাথার পেছনে ক্ষতটা কোত্থেকে আসছে? কেন আবু সাইদকে ঘটনাস্থল থেকে আহত হওয়ার পরে কোথাও নিয়ে যে
তাকে 4.5-5 ঘন্টা পরে রংপুর মেডিকেল আনা হলো। কেন সেইখানে ক্যামেরা ফিট করা ছিল? এবং ক্যামেরাগুলোর অবস্থান দেখবে যে বিভিন্ন ইনসিডেন্টে ক্যামেরাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে বন্দুক দেখাচ্ছে, ক্যামেরা ফিট করে আছে বন্দুকের দিকে, কিন্তু ওই গুলিটা কোথায় গেছে এইটা আর ক্যামেরা দেখাচ্ছে না। ওই গুলিটা কি মানুষের গায়ে লেগেছে, নাকি কনক্রিটে লেগেছে, না মানুষের পায়ে লেগেছে? সো পুরোটা যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান ছিল, কনস্পিরেসি ছিল, যেটা ডক্টর ইউনূস বলেছে, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে এই পুরো বিষয়টাকে আমরা দেখতে পাই। আর অনেক অনেক ফার্স এখানে একজন আইনজীবী দিছে রাষ্ট্রপক্ষ থেকে, শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী দিছে, মোহাম্মদ আমির হোসেন। ক্যামেরা অন ছিল, তিনি বিচারপতিদের সাথে কথা বলছেন, তিনি হাসতেছেন। এই যে দেখেন, আমি ভিডিওটা রেখে দিছি। আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই এখনো তো কোনো পর্যায়ে নেই। আপনি কেউ কথা বলেন, আপনার আসামিকে দাঁড়াবে না, খালাস পাবে তা বলে আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই, তাহলে তো এটা আরো খারাপ। আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। তো এই হলো বিচারপতি, চিফ প্রসিকিউটর, এমনকি আসামি পক্ষের আইনজীবীটাও এই নাটকে স্ক্রিপ্ট পাঠ করে গেছে। আমি তো ডাক্তার, আমি একটা জিনিস খুব কানে লেগেছে, যেমন বলছে শেখ হাসিনা নাকি জুলাইয়ের সেই জঙ্গি অভ্যুত্থানে আহতদের নাকি চিকিৎসার বাধাগ্রস্ত করেছিলেন। তিনি নাকি বলেছিলেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ, কাউকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না, কাউকে এভাবে ফালায় রাখবা, রিলিজ করা যাবে না। তাহলে এই ভিডিওটা দেখেন তো। সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসা নেন 272 জন। এর মধ্যে এখনো ভর্তি গুরুতর 76 জন। তাদের অনেকেরই রয়েছে অঙ্গহানির শঙ্কা। তাদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী। আহতদের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন চিকিৎসা নার্সদের সঙ্গে। জানান চিকিৎসা ব্যয় ছাড়াও প্রয়োজনে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করবে সরকার। আজকে চিকিৎসার জন্য যারা লাগবে আবার করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের করে মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। মিথ্যাচার যে কতভাবে হয়েছে এটা আসলে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। এটা নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নাই। এই যে ক্যাঙ্গারু কোর্টে এরকম একটা ক্যামেরা ট্রায়াল হয়েছে, এবং সেটা দেখেন ধর্মের কল বাতাসে নড়ে। নইলে এই আমির হোসেন যে বিচারপতিদের সাথে হাইসা হাইসা কথা বলতেছে, সেটা আমরা কিভাবে পেলাম? কারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতার নামে? এখানে রোহিঙ্গারা এসেছিল, এখানে দেশি বিদেশি জঙ্গিরা অংশগ্রহণ করেছিল। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তারা দাবি করেছে যে বাংলাদেশের এই জঙ্গি অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল। এই যে মোহাম্মদপুরের বিহারীপট্টির থেকে বিহারীরা এসেছিল। তো এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল না। 5টা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে রায় দেওয়া হলো। সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং কদিন আগেই চিফ প্রসিকিউটর তাজুল বলছে যে আমার উপরে প্রেশার করে লাভ নেই, আমি চেষ্টা করছি যত দ্রুত এই বিচার করা। একে তো প্রহসনের বিচার, সেটা আবার স্পিড। আমি ওই যে প্রথমেই বলেছি তাদের হাতে খুব সময় কম, তারা মনে করছে যে এইভাবে একটা বিচার করলে বোধহয়, আমি জানি না হোয়াট দে উইল অ্যাচিভ ফ্রম ইট। আপনি যদি চিন্তা করেন 5ই আগস্টে কিন্তু তাদের মূল প্ল্যান ছিল শেখ হাসিনাকে হত্যা করা, এবং সেই প্ল্যানটা ছিল জামাতের, এবং এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাতে এগ্রি করেছিলেন। সেটা যদি চিন্তা করি আমরা, তাহলে তো শেখ হাসিনা বেঁচে আছেন, দেশের বাইরে নিরাপদে আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 71 সালে পাকিস্তানের কারাগারে বন্দী, তখন 8টি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল। রাজনীতিতে সেই পুরনো হিসাবটা কিন্তু আবার ফিরে এসেছে। সুতরাং তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি, এখন যত রাগ ছাড়ছে। কিন্তু এটা করে কি তাদের শেষ রক্ষা হবে? ডক্টর ইউনূসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে? এই যে ডক্টর খলিল ভারতে যাবেন, সম্ভবত আগামীকাল যাবেন। সবশেষে একটা কথা,
বেশ কিছু ফোন পেয়েছি, অনেকেরই মন খারাপ। যারা খুব মন খারাপ করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ যে মন খারাপ হলে মন খারাপ করতে হয়। যে কোনো ঘটনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে, যদি স্বাভাবিকভাবে কোনো প্রতিক্রিয়া হয়, অ্যালাউ দ্যাট, কিন্তু ভেঙে পড়া যাবে না। আমরা 15 মাস অতিক্রম করে এসেছি এবং এই 15 মাসে 5ই আগস্ট আমাদের অবস্থান কোথায় ছিল, আজকে আমাদের অবস্থান কোথায়, আজকে শেখ হাসিনা কোথায়, জাস্ট হিসাবটা দেখেন। জাস্ট সময়ই শেখ হাসিনাকে রাজস্বিকভাবে ফিরিয়ে আনবে। সো আমরা তো ক্রমশ শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছি। তারা আজকে 32 ভাঙার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। 32 তো আসলে কিছু নাই, বেসিক্যালি গুড়িয়েই তো দিয়েছে, তাও তারা ব্যর্থ হয়েছে। এই কোর্টের একটা রায় দিয়ে তারা সাময়িক উল্লাস করবে, তারা তাদের অক্ষমতাগুলো ঢেকে তারা এই উল্লাসের মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ আপনাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করবে। কিন্তু রাজনীতি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই রাজনীতির এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অনেকদিন পরে মনে হচ্ছে যে আসলেই রাজনীতি করছি। তো রাজনীতিতে দুঃসময় আসে, কিন্তু এটাই শেষ না। শেখ হাসিনা অত্যন্ত শক্ত আছেন, তিনি জানতেন এই রায়টা তার কি হবে, কিন্তু তিনি ভেঙে পড়েনি। তিনি ক্রমাগত কথা বলেছেন, তিনি বিশ্বের সামনে আজকাল কথা বলছেন। এবং এই যে সাজানো মামলা, যে ক্যাঙ্গারু কোর্টের রায়, এগুলো কোনো কিছুই থাকবে না। তাহলে এগুলো থাকবে না যে বলি, কিসের ভিত্তিতে বলি? যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, যে প্যাকেজে শেখ হাসিনা ফিরবে, সেই প্যাকেজেরই অংশ থাকবে এই আইসিটিতে যে অবৈধ বিচারগুলো হয়েছে সব বাতিল করে দেওয়া। এবং সেটা হবেই। আমার এই কথাটা আপনারা নোট ডাউন করে রাখেন।